গেল বাসায়? তার বাসায় আমাকে কেন নিয়ে গেল? ওই যে স্যারের জন্য নিয়ে গেল। মানে ওই স্যারের সঙ্গে আপনাকে ১ ঘন্টা আলাদা করে সময় কাটাতে হয়। এই স্যারটা কি মানে যে স্যার যার মাধ্যমে আপনি চাকরিতে ঢুকেছিলেন নাকি অন্য কোনো স্যার? না, এই যে যার মাধ্যমে পরে এই স্যারে আমাকে অনেকটা ছাড় দেয়। বলে, "থাক তুমি আমার আমার কাছে, আমি তোমাকে যখন ডাকবো তুমি আসবা। তাহলে আমি তোমাকে এখন এত হ্যারাসমেন্ট করব না।" আসলে উনি যে পরিমাণের আমি নিতে পারবো না। যে উনি পরিমাণে দিয়ে মানে আমি বুঝি নাই। মানে উনার যে গঠন, বুঝতে পেরেছি। আমি যে মানুষ ছোট, উনি দেখে উনার মায়া হয়। উনি আমাকে ছাড় দেয় কিছুটা। এই ছাড়টা কি ছিল? এই ছাড়টা এটাই ছিল যে ঐদিন যে আমার অনেক কষ্ট হইতে পারতো বা অনেক কিছু হইতে পারতো বা উনি ও আচ্ছা বুঝতে পেরেছি। যেটাকে বলে হুম, মানে ফিজিক্যাল টর্চার যেটাকে বলে। হুম। মানে বাবা আমার মা থাকা অবস্থায় একটা বিয়ে করে। আমার মার হলো ৪ টা বেবি হলো, আমরা বোন। এবং পরবর্তীতে উনি প্রেগনেন্ট ছিল। এটা আপনার মা থাকা অবস্থায় আপনার বাবা আরেকটা বিয়ে করে। জি, মানে আপনার মা হচ্ছেন আপনার বাবার ১ম বউ। জি, জি। তখন আপনারা কয় ভাই বোন ছিলেন? ৪ জনই ছিলাম। ৪ জন ছিলেন। আমরা সবাই ছোট। যখন বাবা বিয়ে করে তখন আমরা ২ বোন ছিলাম। আর পরবর্তীতে যমজ ২ টা আরকি বোন হয়। এটাই হচ্ছে আমার ছোট ঠিক আছে বুঝতে পেরেছি। কিন্তু বাবা কি করতো আপনার? আমার বাবা কৃষক ছিল, দিনমজুরের কাজ করত। তো আমাদের আসলে ভাই নাই দেখে আমার বাবা আবার বিয়ে করে। তো আমার বাবা আমার মাকে কোনো খরচপাতি দিত না। দাদা-দাদি তখন ছিল, তারাও খুব খারাপ বিহেভ করত টাকা-পয়সার জন্য। বলত, "বাবার বাড়ি থেকে নিয়ে আসো। তোমার এতগুলি মেয়ে কে খাওয়াবে? কোত্থেকে বিয়ে দিবে?" তো একসময় আমার মার উপরে প্রায় অত্যাচারই চলে। তো আমার এটুকু মনে আছে, আমি খুব ছোট। মানে ভালো-মন্দ কিছুই বুঝি না। একদিন রাত্রে দেখি আমার বাবা মাকে অনেক মারতেছে। তো আমিও আমার মার সাথে বসে, বসে কান্না করতেছি। পরে আমার মা, মানে আমাদের তখন ওই বাবার গ্রামের বাড়িটা এতই ভিতরে ছিল যে ওখান থেকে হেঁটে আসা লাগতো আরকি। পরে ভ্যান বা বাস এগুলির কালেক্ট করা লাগতো। তো আমার বাবা দর্শক, আমরা ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখব এবং আপনারা দেখতে থাকবেন, এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি শীঘ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন আমরা দেখে আসি। জানে যে আমরা চলে আসছি, কিন্তু কিছু বলে নাই। আর পরে আমরা নানার বাড়িতে আসি। আমার নানা আমাদেরকে একটা, মানে পাশে একটা সরকারি জায়গা আছে রাস্তার পাশে যেটা থাকে। তো উনি আমাদেরকে বলল, "তুমি এক কাজ করো, এখানে ঘর উঠাইয়া থাকো।" তো আমার মা একটা মাটির ঘর উঠাইয়া ওখানে বেশ কিছুদিন ভালোই ছিল। পরে একদিন বৃষ্টির পানিতে, আসলে তো ওটা রাস্তার একটা ঢাল। জি। যে কারণে পানি এসে ওটা নিয়ন্ত্রণে রাখতে পারে নাই। আমার মা এক মেম্বারের বাসায় কাজ করতো। আর সেখান থেকে যা পেত আমাদেরকে খাওয়াইতো। আমার নানা-নানি তাদের আর্থিক মোটামুটি ছিল। আমার মা না করলেও পারত। কিন্তু আসলে পরিস্থিতির কারণে একটা মহিলা থাকলে তার বাবা-মা বা তার ভাই-ভাবিরা যেভাবে রিঅ্যাক্ট করে সেভাবে করত। আপনার মা ওই সময়টা কিছু করতো? ওই মানুষের বাসায়, এক মেম্বারের বাসায় কাজ করত। জি। আপনি পরিবারের কি ওই সময় বড় ছিলেন? মানে না, সবার আমি বড়? মেজর ছিলাম। আপনি মেজো ছিলেন? আমার বাবার বাড়ি হচ্ছে জীবননগর। তো ওখান থেকে একটা গ্রাম আছে হরিয়ারনগর বলে নাম। তো ওই সময়ে আপনার বৃষ্টি হলে আমি আর এখন যে সাইজে আছি, আমার কোমর পর্যন্ত কাদা হয়ে যেত। তখন মনে করেন ৭-৮ বছরের বাচ্চা কাদার ভিতরে গেড়ে যাবে। এরকম একটা গ্রাম। তো ওখানেও মনে করেন উনিও ওই যে যার একটু অবস্থাশালী, তার বাসায় সারাদিন কাজ করে বা ২ টা ভাত দিত। এই না আমাদের বোনদেরকে খাওয়াইতো বা উনি খাইতো বা উনি অনেক সময় খাইতো না এরকম। কিন্তু আমার বাবা আমার মাকে দেখতই না। না কিন্তু আপনার মা কি আপনাদের ৪ বোনকে নিয়েই ওরকমভাবে আলাদা হয়ে গেল? আমার বাবার সাথে ডিভোর্স হয়েছিল না। কিন্তু আমার বাবা তো, যে আমার ছোট মা তাকে নিয়ে আছে। আমার দাদা-দাদি এরাও কোনো করে না। মামারা মার সাথে খুব খারাপ বিহেভ করে। তো একসময় আমার আ বাবা আসে। আইসা আমার মাকে বলে কি, "ঠিক আছে, যা হইছে হইছে, চলো
এখন থেকে আমরা তখন আমার ওই মার একটা ছেলে হচ্ছে আমার মার ওই আবার আগের মতো ইয়ে করে তখন আমরা আর কি বোনরা ইয়ে নেই পরে আমার মা আবার চলে আসে মানে টর্চারিং সহ্য করতে পারে না আগে তো বাবা একা মারতো পরে আমার ওই মাও ধরে মারতো তো বলেন, আপনি মন খুলে বলেন। আপনার যদি কান্না আসে আপনি কাঁদবেন। আজকে লাখ লাখ মানুষের সামনে আপনি বলতে এসেছেন। প্রিয় শ্রোতা, এখানে একটা বিষয় বলি, ওর যে ঘটনাগুলো আজকে এখানে রিভিল হবে সেটা আসলেই প্রেডিক্ট করতে পারবেন না আপনারা। আমরা সবসময়ই বলি যারা এখানে আসেন তাদেরকে আমরা 2 ঘন্টা খানেকের জন্য ফ্লোর দেই। তারা মন খুলে বলুক, যেভাবেই তাদের বলতে ভালো লাগে বলুক। দে আর নট পারফর্মার, এবং এই জন্যই এই শোটা এন্টারটেইন শো না। জি, বলুন। তো আমার নানারা একবার বলে কি ঠিক আছে তোমার আর ওখানে যাওয়া লাগবে না তোমার এখানে আমি একটা ব্যবস্থা করে দিব তুমি 4 মেয়েকে নিয়ে ই করো পরে আমার মাকে একটা দর্জি কাজ শেখানোর জন্য কি যেন একটা এনজিও ছিল তো ওখানে ওনাকে দেয়া হয় এর মাঝে মনে করেন আমার মামারা কয় মরতে পারোস না আমার মাকে অনেক কিছু বলে যে আমার বড় বোনকে তখন আমার মা অনেক অভিমানে কষ্টে একজনের বাসায় দিয়ে দেয় টাউনে একজন ডাক্তার ছিল তার ছেলের বাসায় ছোটখাটো হুকুম শোনার জন্য পরবর্তীতে আরেকজনে আমার ওই যে মা পাশাপাশি মেম্বারের বাসায় কাজ করতো তার আত্মীয় হয় সে একদিন এসে বললো কি যে এরকম আমার একটা ভাই আছে তার আসলে একটা বাচ্চার দরকার সে কাজের লোক চায় না সে একটা মেয়ে চায় তো ওনাদেরকে বললে ঠিক আছে আমার মেয়েকে দিব মানে ওনারা আসে নিতে আমি যাই না ওনাদের সাথে আমি আমার মাকে ছেড়ে যাব না পরে সাথে করে আমার মা যায় যে কয় কি আম্মু তুমি এখানে দাঁড়াও আমি আসছি এই যে আমাকে রেখে চলে আসে ওই বাসায় অনেক কান্না করি ওনার আমাকে অনেক আদর করে ওই মুহূর্তে তারপরে এটা ওটা বোঝায় কয় তোমার আম্মু তোমার বাবার কাছে গেছে তোমার বাবাকে নিয়ে আসবে এইভাবে দিন যায় যে এক সময় আমি ওখানে অ্যাডজাস্ট হয়ে যাই যে সবার সাথে মিশি খেলি কোনো কাজ করতে হয় না কোনো খাওয়ানোর কষ্ট নেই কিছু না কিন্তু আমার বড় বোন সে খুব খারাপ ছিল তাকে মারতো তো আমি মাঝে সাঝে যাইতাম পরে আপনি আমি থাকতেন কোথায় ওই সময়টাতে? দর্শনে একজনের বাসায় থাকতাম যারা আমাকে পড়ালেখা করাইতে চাইছে আসলে যেভাবে করাইতে চাইছে ওইভাবে কখনো পড়ালেখা হয় না আর এমনিতে তো ছোটদের এমনি পড়াশোনার একটা মন মানসিক থাকে না তারপর আমার ওখান থেকে আমি আর কি খেলাধুলা করি বড় হই ওখানে 1 বছর বা 1.5 বছর জি। তো তখন আমার পক্স হয় নানা বাড়িতে রেখে আসে যে ওকে দেখাশোনা করবে কে তো ওর মধ্যে আমার আম্মা একদিন আসে আমাকে দেখে যায় পক্স হয়ে মনে করেন কালকে আসছি আর পরের দিন খবর আসে যে আমার আম্মা এরকম মারা গেছে এবং আমার আম্মাকে আমার বাবা এবং মা মিলে ওনাকে মেরে মুখের ভিতরে বিষ ঢেলে দিছে যে তার শরীরে বিভিন্ন অংশে মাটি কাটা একটা লোহা যেটাকে আমরা শাপল বলি ওইগুলি দিয়ে আঘাত করার কারণে মৃত্যু হয় তো এটা আপনি মানে হঠাৎ করেই জানলেন নাকি আগে থেকে কিছুটা টাচ? না আগে থেকে টাচ না আমি তো তখন ছোট তখন আমার হয়তো 8.5 বছর হয় নাই তো এরকম আপনি জানলেন কিভাবে ঘটনাটা? পরে আমার ওই যে ছোট বোন ছিল সে কয় জানো আপা আমার না অনেক মারছে আমাকে ও কে তো মার সঙ্গেই থাকতো। হ্যাঁ ও আমার সাথে ছিল একটা আমার কাছে ছিল আর একটা আমার নানা বাড়ি ছিল শুনে ওরা তো জমজ তো তখন আপনি গিয়ে মাকে কি অবস্থায় দেখলেন? আমি তো গেছি আমি আমার খালা আমার আম্মা আমারা সবাই অনেকজন গেছি যাওয়ার পরে আমার মাকে দেখি মৃত মুখ মুখ দিয়ে ফেনা বাইর হচ্ছে এবং মুখের যে ভিতরে যে বিষ যাবে সে বিষটা আর যায় নাই কারণ ওনাকে তো মারার পরে বিষটা ঢেলে দিছে তো নানারা বলে কি যে এটা নিয়ে আর ই করে লাভ নেই তো কোনো বিচারই হবে না শুধু শুধু টাকা পয়সা নষ্ট হবে কিছুই বলেন না আপনার বাবাকে? ওই সময় কি বাবাকে পান নাই ওখানে? হ্যাঁ বাবাকে পাইছি বাবা মানে ওই সময় তো আমার মাকে নিয়ে সবাই ব্যস্ত আচ্ছা। আর আমরা তো ছোট আমরা তো ইয়ে করি না এলাকার মানুষে বলছিল কেসের জন্য তা আমার নানা বলছে যে না কেস করে আমার তো যে চলে যাওয়ার সে তো গেছে আর কেস করেই বা কি হবে আমার নানা আর কেস করে নাই কয় না আমার মেয়ে এমনি অনেক কষ্ট করে মারা গেছে তাকে আর কষ্ট দিতে চায় না পরে এনে পরের দিন আর কি মাটি দিয়ে দেয় এরপরে আমাদের জীবনে আস্তে আস্তে আমার ওই বোনগুলো বড় হয় আপনি তখন কোথায় থাকেন? আপনার তো তখন তখন পক্স উঠেছে। হ্যাঁ তখন আমি এই বাড়িতে থাকি এই বাড়ি বলতে? মানে আমি যাদের কাছে থাকি আর কাজের মেয়ে হিসেবে যেখানে ছিলেন। হ্যাঁ আচ্ছা। আমার বড় বোন ওখানে অনেক অত্যাচার পেত বড় বোন কোথায় ছিল? বড় বোন হলো আমি যেখানে থাকতাম ওখানে আরেক হেঁটে গেলে 20-15 মিনিট লাগতো ওই আরেকটা বাসার হ্যাঁ, কাজের মেয়ে হিসেবে ছিল। ও কাজের মেয়ে হিসাবে ছিল তো অনেক সময় শেয়ার করতো যে আমার এখানে অনেক কষ্ট হয় আমরাও বলতাম কি আমাদের তো কেউ নাই আমরা কোথায় যাব
আমরা তো অনেক ছোট, তখন বুঝি না। আমি আরেকটু বড় হই, আমার ওই বোন দুইটা একটু বড় হয়, বড় হওয়ার পরে ওদেরকেও আমরা এক জায়গায় দিয়ে দিই। কারণ আমার মামা মামিরা পছন্দ করে না। কয় কি যে মা মরে গেছে, মারা ভূত রেখে গেছে, জ্বালায় পুড়ায় মেরে ফেলবে। এগুলো বলতো আপনাদেরকে? খুব ছোট থেকে আমার কেউ কিছু বললে সহ্য হতো না, খুব কান্না করতাম মাঠের মধ্যে যে। পরে আমার ওই দুই বোনকে আমি নিয়ে আসি। আমি যে বাসায় থাকতাম তার বড় মেয়ের তখন বিয়ে হয়েছিল, বড় মেয়ের কাছে একজন চলে যায়, আরেকজন ছোট মেয়ের কাছে থাকে। তো ওরা তো তখন একটা কাজ করতে পারে না। পরে আমার ওই বোনকে আবার গ্রামের একজন আমার নানি ঠিক করে তার কাছে দিয়ে দেয়, নিয়ে যায়। ওই ছোট মেয়েটা ওরও আমার ওই ছোট বোনকেও মারতো। সময় নিয়ে আপনি আস্তে আস্তে বলেন। ও যে শৈশবের কথা এখানে বলতে চাচ্ছে সেটা খুবই কষ্টদায়ক শৈশব এবং খুবই খুবই মানে দুর্ধর্ষ একটা শৈশব। দেখুন ওই সময়টাকে যখন মনে করছে মাতৃহীন একটা শৈশব, ওর মনের ভেতরের যে কষ্টটা সেটা খুব সহজেই অনুমেয় না? একটা মানুষের বাসায় কাজ করে মা নাই, সেখানে গালিগালাজ খাচ্ছে, দেখার মতো কেউ নাই, আর মার এরকম একটা করুণ মৃত্যু। ওকে আমরা একটু কাঁদতে দেই, ও আরাম করে বলুক। কিছুই তো আসলে আমরা আমাদের এই অনুষ্ঠানে আসলে দেই না, শুধু মন খুলে কথা বলার একটু সুযোগ দিই। সুতরাং আমরা যেন এই কনসিডারেশনটা আমাদের জায়গাটা থেকে যেন থাকে। পরে আবার ওই বোনকে ওখান থেকে নিয়ে আসি, নিয়ে এসে ওখানে দেয়। তখন আমি ক্লাস 1 এ পড়ি। ওদের ওখানে সবই কাজ করি। আর ওনাদের রান্নার জন্য একটা মেয়ে ছিল আলাদা। কেউ আসলে জিজ্ঞাসা করলে ওরা বলতো আমার মেয়ে, ছোট মেয়ে। সবাই তো জানতো আসলে কাজের মেয়ে। তো একসময় আমি প্রায় 10-11 বছর বয়স হবে ওই সময়। উনার মেয়ে, মেজো মেয়ে যে, মেয়ের বিয়ে হয় নতুন। রংপুরে আরকি। একা, একা থাকবে। আরো মনে করেন নতুন হাসব্যান্ড, নতুন পরিবেশ, নতুন সবকিছু। পরে আমারে কয় কি তুই তোর আপার সাথে যা। মানে যে বাসায় কাজ করতেন ওই বাসার মেয়ের বিয়ে হলো, ওনার সঙ্গে কাজের মেয়ে হিসেবে আপনাকে পাঠাচ্ছে হ্যাঁ, রংপুরে। জি। তো আপনি ছিলেন কোথায় এই সময়টাতে রংপুরের আগে? না, আমি তো দর্শনাতে দর্শনা মানে চুয়াডাঙ্গা দর্শনা। ওই মেয়ের হাসব্যান্ড চাকরি করতো একটা সরকারি অফিসে। তো পোস্টিং ছিল ওই জায়গায়। আমার আর ওই আপাকে পাঠাই দেয়া হলো। এটা রংপুরে। রংপুরে, আচ্ছা। হ্যাঁ। ওখানে ওই সব কাজ কামি করে উনি খালি রান্নাটা করতো। তো লজ্জাজনক ব্যাপার হইলো তখন বুঝতাম না যে তখন বয়স কত আপনার? তখন আমার বয়স ওই 10 এর মধ্যেই হবে। মাত্র 10 বছর বয়স। এরকমই হবে। তো ও আমি শুয়ে আছি, আইসা আমার তো তো আমি তো মনে করেন দুলাভাই হয়। ওরকম কোনো মানে ওইসবের বিষয়ে আমার কিছুই বুঝি না। ওকে। তো উনি আমার সাথে গায়ে হাত দেয়। তারপরে এই করে। তা আমি অনেক সময় আপাকে বলি, আপা কয় কি, "দূর তোর দুলাভাই এরকম মানুষই না। এমনি দুষ্টামি করে তোর গায়ে হাত দিয়ে।" আমি তো আসলে ওইভাবে বললি না যে আমার ইয়াতে হাত দিচ্ছে বা কিন্তু উনি আমার সাথে সেক্স যাকে বলে হয়তো সেটাও করছে। হয়তো আপনি বুঝেই উঠতে পারেননি। তখন আমি বুঝি নাই যে এটা করা মানে হয়তো সেক্স বা এটা করা মানে এরকম কিছু। আপনার তো বিষয়টা খারাপ লাগতো এবং আপনি গিয়ে এটা আপনার আপাকে বলতেন। আবার বলতাম, আপা বিশ্বাস করতো না। প্রায় উনি এরকম করতো, ভিতরে ইয়ে করতো না, উপর থেকে ঘষাঘষি করতো। একদিন আপাকে বললে আমি আর এখানে থাকবো না। দুলাভাই খেললে আমার সাথে এরকম করে, আমার খুব বিরক্ত লাগে, আমার খুব ব্যথা হয়। কয় কি করে আমারে ডাক দিবি যখন করে। কি আমি কই কি দুলাভাই আমারে বলছে কি যে তোর জন্য মজা কিনে নিয়ে আসবো, ভালো একটা মজা। এটা কে বলে? মানে দুলাভাই আমাকে বলে। ওকে। তো আমি কই কি আমার মজা লাগবে না, আমি থাকবো না, আমাকে দিয়ে আসেন। আপা বুঝতে পারে হয়তো, প্রকাশ করে না কোনো কিছু। তা আপা আমার একদিন ওনার ৩ টা বেডরুম ছিল, আমারে কোনার একটা বেডরুমে শুইতে দেয়। আর উনার হাসব্যান্ড অন্য এক রুমে থাকতো, মাঝখানের রুমে ১ম এ আগে আমি থাকতাম। পরে ওই রুমে দেয়। ওই রুমে থাকলে দেখা যাবে। পরে উনার হাসব্যান্ড জিজ্ঞাসা করে, "তুমি ওরে ওই রুমে দিলা কেন?" কয়, "ওই রুমে ওর বলে এই রুমে ঘুমাইতে সমস্যা হয় তার জন্য।" তো উনি মাঝে সাঝে প্রায় উঠে এসে উনার ওয়াইফ ঘুমাচ্ছে আমার কাছে এসে দেখতাম কেমন করলে। কয়, "তোরা আদর করে কোলের মধ্যে নিলে তুই এমন করিস কেন? শালি দুলাভাইরা কত ভালোবাসে।" তো এরকম করে কিস করতো, ই করতো। আমি অনেক সময় এটারে বিরক্ত বোধ করতাম। যে দুলাভাই ঠিক আছে, দুলাভাই এইভাবে আদর করে শালীদেরকে। আমি অনেক সময় অন্যজনকে জিজ্ঞেস করতাম যে আসলে তোদের দুলাভাই তোদেরকে কিভাবে আদর করে? কয়, "কেন? এমনি চকলেট দেয়, কিছু চাইলে কিনে দেয়। ওকে কোলের মধ্যে নিয়ে আদর করে না।" কয়, "না।" কয়, "কেন তোর দুলাভাই করে?" আমি কই, "আমার দুলাভাই তো আমার কোলে নিয়ে চুমাও দেয়।" আমি তো আসলে ওই জিনিসগুলি তখন আমার মেমোরির ভিতরে নাই যে এগুলো আসলে মানহানির ব্যাপার। এবং এগুলা যে অসামাজিক ব্যাপার, এগুলো যে উচিত না, এগুলো আপনি তখন জানতেনও না। কেউ আপনাকে আমি কখনো শিখায়? শুনি
এগুলি আমি হাজবেন্ড ওয়াইফ কাকে বলে তখন এগুলিও আমি বুঝি না। বয়স তখন আপনার মাত্র 10 বছর। হ্যাঁ, বয়স 10 বছর হলো আসলে পরিবেশটা তখন কারণ আপনি সে ধরনের পরিবেশে তো বড়ই হননি। মার কাছে থাকেননি। ছোট বয়সে কাজের মেয়ে হিসেবে বাসায় চলে এসেছেন। যেখানে কাজের মেয়ে হিসেবে ছিলাম তারাও খুব সচ্ছল ছিল যে বেয়াদ্দপের কোনো কিছু দেখা আচ্ছা, ফেলা। আচ্ছা, আচ্ছা। এমনি টিভি দেখা পছন্দ করতো না। ওই শুক্রবারে মানে কনজারভেটিভ ছিল অনেক বেশি, বুঝতে পেরেছি। পরে একসময় ওই আমি যার কাছে থাকি তার বাবা যায়। তা আমি তো আসলে ওইগুলি বলি না। আমি বলি কি দুলাভাইয়ের সাথে আমি থাকবো না। আমি চলে যাবো আমাকে নিয়ে যান। উনি আমারে বলে কি যে না তুমি এখন আরো ১ মাস থাকো পরে আমি তোমাকে নিয়ে যাবো। পরে আমি অনেক জোর করি। জোর করার পরে উনি আমাকে অনেক ভালোবাসতো। তো উনি আমাকে এতটাই ভালোবাসতো যাতে আমি বলতাম যে আমার এই জিনিসটা চাই। কোনো সময় বলে নাই যে না তুমি এইটা এত টাকা দাম তুমি কেন চাচ্ছ? তো আমার উনি যায় আমি উনাকে বড়াব্বা ডাকি। তো বড়াব্বা আমারে বলে কি যে ঠিক আছে তুমি থাকো আমি বাইরে থেকে আসতেছি পরে আইসা তোমারে নিয়ে যাবো। চলে যাই না বলে। ওই যে আসছি বলে খুবই খারাপ লাগে এগুলি করে। তারপরে বাসার সব কাজ আমি করি। তরকারিটাও আমি কেটে দিই এমনকি মাছটাও। পুরা সংসারে কাজ করা আবার মনে করেন আমি তো কখনো এই বাসায় থাকতে ওরকম কাজ করি নাই। এদের আরো একটা কাজের মেয়ে ছিল। তারপরে আমার ওই যে বড়াব্বা যে ডাকে, বড়াব্বা চলে আসে। চলে আসার পরে আমি ওখান থেকে পালিয়ে যাই। পালিয়ে যাই মানে হারাইয়া যাই পরে। ছোট তো আমি কিছু বলতে মানে ওই বাসা থেকে এই ধরনের অত্যাচার সহ্য করতে না পেরে আপনি এখান থেকে পালান। হ্যাঁ, পালিয়ে যায়। তো টেলিফোনে জানাই। আর আমি তো মনে করেন আমার জেলা কোথায় তাও বলতে পারি না। বাড়ির ঠিকানাও আমি জানি না। পালিয়ে কোথায় গেলেন? আমি মনে করেন ওখানে যাইয়া ওই চলতেই আছে হাঁটতে এক জায়গায় যাইয়া পরে ওই স্টেশন আছে ওখানে ঘুমাইয়াছিলাম। পরে একজন আইসা আমার করে আরকি ওরা আরকি বিক্রি করে দেওয়ার জন্য আমারে পরিকল্পনা করছে। পরে এই যে আপনার রেল স্টেশনে খালি ঘর থাকে। ওর মধ্যে নিয়ে রাইখা দিছে। যে এর মধ্যে তারা আমারে অনেক খোঁজাখুঁজি করে ই করে না। আমি ওখান থেকে তো ওই ভাঙা একটা ছিল। ২ দিন ছিলাম ওখানে না খাওয়া না দেওয়া। এর মধ্যে মনে করেন ওরকম কোনো টর্চারিং হয় নাই। পরে আমি ওখান থেকে ওই ফুটা দিয়ে বাইরে হয়ে চলে যাই। যে একটা ট্রেনে উঠি। ওই ট্রেনে আরকি যে টিকিট কাটে যে লোক, উনি আমাকে জিজ্ঞাসা করে যে, "তুমি কোথায় যাবা?" আমি খালি আমি মানে আমাদের ওখানে ওটার নাম হলো হল্টে। হল্টের নামটা বলতে পারি। পরে উনি আমারে সবকিছু শোনার পরে উনি আমারে নিজ দায়িত্বে পরের ট্রেনে আরকি কোন ট্রেন যাবে সেই ট্রেনে আমাকে উঠাইয়া দেয়। তো এইভাবে আমি আরকি চলে আসি। মানে আপনি ওই সময়টাতে কোথায় যাচ্ছিলেন? কোনো কিছু ঠিক ছিল? না আমি ওই সময় আসলে আমার ওইটাই কষ্ট যে আমাকে নিল না, আমার কষ্টটা বুঝলো না। আমি আর এখানে থাকবো না। আমি যেখানে পারি সেখানে চলে যাবে। প্রশ্ন হচ্ছে কোথায় যাবে? প্রশ্ন হচ্ছে কোথায় তার ঠিকানা? এইরকম একটা জায়গাতে আমরা একটা বিরতি নেব এবং সেই প্রশ্নের উত্তর জীবনের আজকের এই দিনে এসে সমাধান হয়েছে কিনা সেই উত্তরটাও খুঁজবো আমরা পুরো অনুষ্ঠান জুড়ে। আজকে যাকে আপনারা জীবনের গল্পে শুনছেন তার নাম সাবরিনা এবং তার যে নিদারুণ শৈশব সেই শৈশবটা এখানে উঠে এসেছে। বয়স ৩০ থেকে ৩৫ এর মধ্যে হবে। এক্সাক্ট বয়সটাও সে জানে না এবং তার এই যে জীবন যুদ্ধ সেটা একটা মেসেজ নিয়ে এসছে আমাদের কাছে। সেই মেসেজটা সবসময় হ্যালো 8920 তে থাকে। তো আজকেও থাকবে। আমরা পুরো গল্পটা শোনার জন্য আপনাদেরকে বিশেষভাবে বিনীতভাবে অনুরোধ করব। হ্যালো 8920 জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম এবং ইটস নট অ্যান এন্টারটেইনিং শো। আমরা কখনোই বলি না এটা বিনোদনমূলক অনুষ্ঠান। কজ এখান থেকে যারা জীবনের গল্পগুলো শোনেন তারা শোনার পরে জীবনে কিছু পেয়েছেন কি পাননি, এটাকে ভালো লাগলো কি ভালো লাগলো না, গল্পটা শুনে মজা পেলেন কি পেলেন না, সেটা কোনোদিনও আমাদের কনসার্ন থাকে না। আমাদের মূল কনসার্নটা হচ্ছে এমন একটি জীবন গল্প এখানে মঞ্চায়িত হোক, এমন একটি জীবন গল্প এখানে উপস্থাপন করা হোক যে গল্পটি কোনো না কোনোভাবে আপনার হৃদয়কে টাচ করে, যে গল্প থেকে আপনি আপনার জীবনটাকে সুন্দর করে সাজানোর জন্যে সামনের দিকে একটা সুন্দর দৃষ্টি দিতে পারেন, যে গল্প থেকে নিজের জীবনটাকে ফোকাস করার জন্য, নিজের জীবনে মানুষকে নিয়ে চিন্তা করার জন্য একটা দিক নির্দেশনা পাওয়া যেতে পারে। সো সেই জায়গাটা থেকে এটা আসলে অ্যাডভাইজিংও কোনো শোনা, কোনো এন্টারটেইনিংও শোনা। আমরা বরং এটাকে এভাবে বলি যে মন খুলে কথা বলার জন্য একটা অসাধারণ প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা আপনাকে এবিসি রেডিও করে দিয়েছে। আমরা ফিরে আসবো ঠিক 4 মিনিট পর। আর আমাদের সাবরিনাকে নিয়ে আমি একটা ভিডিও পোস্ট করেছি আমার ফেসবুক পেজে। ওকে দেখতে চাইলে আপনি চলে আসতে পারেন। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। এই পেজটি ছাড়া ফেসবুকে যত হ্যালো 8920, কিবরিয়া সরকার কিংবা বিসি রেডিওর অন্যান্য যে পেজগুলো আছে সমস্ত পেজগুলোই ফেক এবং কোনো কোনো পেজে লাখের উপরে ওইখানে মেম্বার আছে। আমি সবাই যারা ফেক পেজগুলো করেছেন তাদের সবাইকে আমি সতর্ক করছি, অলরেডি উই আর টেকিং স্টেপ।
বেশ কয়েকজনকে ধরিয়ে দেওয়া হয়েছে পুলিশের কাছে। আপনাদের সবাইকে আমি বলছি, দিস ইজ ভেরি অ্যালার্মিং। যারা ফেক পেজ করছেন এবং আমরা ২-১টা কেস এরকম পেয়েছি, লোকজনকে বিভ্রান্ত করেছেন, তাদের সবার জন্য সতর্ক সংকেত। আপনারা ইমিডিয়েটলি ফেক পেজগুলো বন্ধ করেন, নইলে কপালে খুবই খারাপই আছে। আমরা ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. 4 মিনিট পর প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স এল 920-তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে সাবরিনা রয়েছে তার জীবন গল্পে। সাবরিনার কাছে আমি আবারও ফিরছি কথা না বাড়িয়ে। সাবরিনা, তারপরে কি হলো? আপনি তো যেদিকে দু চোখ যায় সেখানে চলে যাবেন ওরকম একটা ইয়েতে পরে আমি আসলে ওখান থেকে ওই আঙ্কেলের সহযোগিতায় চলে আসতে পারি। তা আমি এসে আমার নানা বাড়িতে উঠি। তা ওই সময় তো ছোট দেখে গাড়ি ভাড়া লাগতো না। আমি এভাবে বিনা ভাড়াতে বাড়িতে চলে আসি। ওখান থেকে এখানে খবর আসে, এরা বলে কি আমরা তো পাগল হয়ে গেছি, খোঁজাখুঁজি করতেছি, আল্লাহর কাছে খালি ফরিয়াদ করি, তুমি কোথায়? তুমি একবারও চিন্তা করলা না, আমার কথা চিন্তা করলা না, যে মানে আমার আমি আবার এটা কি আপনাকে বলছে? জি, আপনাকে বললো কিভাবে? আপনি কি তখন ফিরে এসেছেন বাড়িতে? আমি আসলে তখন না ১ সপ্তাহ হয়তো পার হয়ে গেছে। ১ সপ্তাহ বা ১০ দিন এরকম পার হয়ে গেছে। এর মাঝে অনেক কিছুই হয়ে গেছে। কি হয়েছে এই সময়টাতে? মানে এই সময়টা ওই যে ওখানে ২ দিন বন্ধ ছিলাম। হ্যাঁ। কিছুই চিনি না, কিছুই বলতে পারি না। হাঁটতে, হাঁটতে কোথায় গেছি, কিভাবে দিন পার হয়ে গেছে আমি নিজেও বলতে পারি না। না, ঠিক আছে, কিন্তু আপনি কি এর পরে বাড়িতে গেলেন খুঁজে খুঁজে? ও তখন আপনাকে পেয়ে এই ধরনের কথা বলছে? হ্যাঁ, তখন না আমার বাড়ি থেকে ওদেরকে খবর দেয়। তো তখন আরকি আমাকে অনেক আমার বড় মা আরকি যেটা উনি আরকি কান্নাকাটি করে কয় আমি তসবিহ নিয়ে খালি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, কখন তুমি আসবা? কি তুমি থাকবা না? তুমি সেভাবে বলতা বুঝায় আমি নিয়ে আসতাম। যাই হোক এরকম থাকার পরে আমি ওখানে আরো কিছুদিন থাকি। তো ওনার বড় মেয়েটা আমাকে খুবই আদর করতো। আমিও খুব পছন্দ করতাম ওনাকে। তখন আমি সাবালক হয়ে গেছি। তার ভিতরে আমি আবার সেই দুলাভাইয়ের বাসায় নিয়ে গেছে? অন্য দুলাভাই এটা। আচ্ছা, মানে যে বাসায় কাজ করতেন সেই তার ২ টা মেয়ে, ২ টা মেয়ের এক মেয়ের। একটা ছেলে। আচ্ছা, তো এক মেয়ে ছিল রংপুরে, সেই বাসা থেকে এসে আরেক মেয়ের বাসায় গেলেন। হ্যাঁ, না তার ভিতরে আমি এক বছর এখানে রইছি। তারপরে আমি উনার ওখানে যাই। উনার একটা ছেলে হয়, মানে বাচ্চা রাখার জন্য লোক লাগে। তার জন্য আমাকে নিয়ে যায়। ওখানেও ওই দুলাভাই বিভিন্ন সময় বিভিন্ন আসলে উনার বড় মেয়েটা সুন্দর ছিল না। তেমনি সংসার খুবই খারাপ যেত। তো ওখানেও দুলাভাই এরকম ইয়ে করতো। তো আমি বলতাম কি যে, "দুলাভাই আপনি এরকম কইরেন না। আমি বইলা দিব সবাইকে। আমি কিন্তু বুঝি এগুলি কি।" পরে আরেক দুলাভাইয়ের বাসায় গিয়েও আপনার একই ঘটনা ঘটলো? হ্যাঁ, মানে ওই দুলাভাই যেরকম আমার সাথে আমি একটা নাবালক যেভাবে ফিজিক্যালি এটা করছে, এইভাবে উনি কোনো সময় আমারে ইয়ে করে নাই। এমনি মানে ভাবভঙ্গি এরকম দেখাইতো। তো আমি সবসময় বলতাম আমার কাছে আসলে আমি বইলা দিব। তো ওখানেও আমার মাঝ কিছু বছর চলে যায়। ওরকম সমস্যা হয় না। পরে আমি বলি কি যে, "তোমরা রাখলে রাখো, না রাখলে আমি এখন অন্য বাসায় চলে যাবো, অন্য বাসায় থাকবো। তোমার ২ মেয়ের ১ মেয়ের বাসায়ও থাকবো না।" তো ওনারা হয়তো প্রবলেমটা চিন্তা করে যে এত ভালো ইয়া করে তারপরে ও কেন থাকতে চায় না? নিশ্চয়ই কোনো কারণ আছে। তো ওরা আর বেশি জোর করে না। বলে ঠিক আছে তুমি এখানেই থাকো। তো আমি এখানে থাকি। এর মধ্যে যে আমার বড় আব্বা, এই বড় আব্বার ভাই ছিল একটা। উনাকে আমরা ছোট আব্বা ডাকতাম। জি। উনারাও ৩ ভাই ছিল। তো উনাকে আমি এরকম কোনোদিন কিছুই দেখি নাই যে যেটাতে মানুষের মনে হইতে পারে যে একটা অন্যরকম ভাবভঙ্গি বা একটা কিছু আসে না। তখন তো আমি সাবালক, একটু হইলেও বুঝি। তখন তো উনার ২ মেয়ে বিয়ে হয়ে গেছে। ছেলে ভার্সিটিতে পড়ে ঢাকায়। বাড়ির মধ্যে উনারা জামাই বউ ২ জন, উনার ভাই আর আমি ছিল। একটু আপনাকে ইন্টারাপ্ট করছি পুরো বিষয়টা বোঝার জন্য। বড় আব্বার বাসার কথা বলছেন আপনি এটা? বড় আব্বা আমি যার বাসায় থাকতাম, ওই বাসার মালিককে আপনি বড় আব্বা বলতেন? বড় আব্বা বলতো। ঠিক আছে, তো ওই বাসায় ২ মেয়ের বিয়ে হয়ে গেছে, বড় আব্বা আছে আর বড় মা আছে, আর কি আছে? আর ওই বড় আব্বার ভাই মানে ছোট আব্বা। মানে বড় আব্বার ছোট ভাই। হ্যাঁ, ওকে, তাই তাকে আপনি ছোট আব্বা বলতেন। তো এই মোট জি। ৩ জন? হ্যাঁ, উনারা ফ্যামিলি মেম্বার ৩ জন আর আমারে নিয়ে ৪ জন। মোট ৪ জন থাকেন। হ্যাঁ, বলেন এবার। তো ৪ জনের ভিতরে উনি ওষুধ একটা কোম্পানিতে চাকরি করতো। ছোট আব্বা যে উনি এখানেই বেশি থাকতো। একবারে যে পার্মানেন্টলি থাকে তা না। একদিন রাত্রেবেলা ঘুমের ভিতরে গভীর ঘুমে সারাদিন পরিশ্রম করার পরে সিট কিনে আটকাইতাম না। কিনে আটকায় আসলে সেরকম তো কোনো পরিবেশ ছিল সিচুয়েশনও তৈরি হয়নি। হ্যাঁ। না। আর তার যে একটা ইয়াং ছেলে সে তো ঢাকাতে থাকতো।
তো এরকম কোনো টেনশন আর ইয়ে নেই। তো এরকম মানে ঘুমের মধ্যে একদিন আমার রুমে গেছে। ছোট আব্বা? হ্যাঁ, ছোট আব্বা। পরে উনি আমারে হাত পা চাইপা ধরছে। পরে আমি কই, "ছোট আব্বা আপনি আমারে ছাড়েন। আপনি আমার আব্বা সমান। আপনি আমারে কিভাবে এরকম করেন?" পরে উনি আমারে মানে খুব জোর জবরদস্তি করে। পরে আর উনি আমাকে ছেড়েই দেয়। যে আমি চিল্লাচিল্লি, কারণ পাশের রুমে তো উনার ভাই। উনি তো আমার হাত ২ টা ধরতে পারছে। আমার মুখ ২ টা আর করতে পারতেছে না। আমি তো এখান দিয়ে খুব জোর করতেছি। পরে একসময় চিন্তা করলাম যে আমার তো সবাই এরকমই করে। তো আমি আর এখানে থাকবো না। আমার ওই বড়মার কাছে উনি আমাকে একটা সোনার চেইন বানায় দিছিল। তারপরে ছোট কানের দুল এগুলি। কারণ আমার তো কোনো মাসিক বেতন ছিল না। এমনি শখ করতাম। সেই হিসেবে আমাকে দিছে। খাওয়ার জন্য টাকা দিত। জি। তা আমার বড় আব্বার আবার একটা ব্যাংক ছিল। এই মাটির ব্যাংক, পয়সা রাখতো ৳৫ কয়েন। উনারা যে সময় বাসায় না থাকে, ব্যাংকটা ভেঙে অনেকগুলি টাকা পায়। তখন ঢাকায় আসতে মানে ভাবলো যে ব্যাংকটা ভেঙে আপনি চুরি করেন? হ্যাঁ, এটা ওকে। চুরি করি আরকি। আসলে ব্যাংকটা আমার নামেই বলছিল যে আমাকেই দিব। এজন্য আর আমি ও চুরি বলে, আচ্ছা, ওই ব্যাংকে যে পয়সাগুলো জমতো বলতো যেটা আপনাকেই দিবে। হ্যাঁ, এজন্য আর আমি এটা চুরি বলি না। তবে চুরি করছি। উনাদেরকে না বলে করে আপনি নিয়েছেন। নিয়ে আসছি। কিন্তু আপনার হাতে উপায় ছিল না আসলে। আপনি আমার কাছে ওরকম কোনো টাকা ছিল না। তো আমি ওটা নিয়ে ঢাকায় চলে আসি। ঢাকায় আসার আগে আমার একটা মানে বান্ধবীর মতো ছিল। তার এক ফুপু ছিল ঢাকায়। হুম। ওর কাছে যাই, ও আমারে ঠিকানা দেয়। তো আমি ঢাকাতে আসি। বিভিন্ন মানুষের কাছে অ্যাড্রেস জিজ্ঞাসা করি, পাই না। উনারা ওই বাসা চেঞ্জ করে ফেলছে। যে আপনি কোথায় গেলেন পালিয়ে? আমাকে একটু আরেকবার জিনিসটা ক্লিয়ার করেন। আপনি আমি পালিয়ে আমার একটা বান্ধবীর মতো তার এক ফুপু আছে, ঢাকাতে থাকে। ওর বাসায় গেলেন। হ্যাঁ, ওর বাসায় যেয়ে ঠিকানাটা নিছি। রাত্রে গাড়িতে চলে আসছি। আপনি কোথায় যাচ্ছেন আল্টিমেটলি? আপনার উদ্দেশ্য? আমার উদ্দেশ্য আমি ঢাকাতে আসবো। ঢাকায় কার বাসায়? ওই বান্ধবীর ফুপুর বাসায়। ওর ফুফুর বাড়িতে কেন যাবেন? ওর ফুপু ঢাকায় থাকে। আচ্ছা, ওখানে গিয়ে আপনি কি করবেন? এখানে আইসা সে আমারে কোনো না কোনো ব্যবস্থা করে সে দিবে। কি আপনাকে আগে থেকে চিনতো? সে আমাকে চিনতো না, কিন্তু ওর সাথে আমার খুব ভালো ছিল। ও আপনাকে কথা দিয়েছে যে ওখানে গেলে একটা ব্যবস্থা করে একটা দিবে। ব্যবস্থা করে ঠিক দিবে। আছে, তারপর? ফুপুর বাসায় আরকি ঢাকায় আসছে। আচ্ছা। আইসা উনি আরকি বাসা চেঞ্জ করছে, ওই বাসায় থাকে না। তো এখন তো আমি তো খুব বিপদে পড়ে গেছি। কোথায় যাব? কাঁদতেছি। পরে এক বাড়িয়ালি বলে কি, "তুমি আমার এখানে রাত্রে থাকো। আমি ওর অফিস চিনি। তোমাকে" তখন আরকি এগুলি বস্তি এলাকা ছিল, মিরপুর এলাকাটা। আচ্ছা। মানে ৩ অপরিচিত এক বাড়ি হলে। হুম। তো উনি আমারে কয় কি, তোমার ব্যবস্থা করে দিবনে আমি। খুঁজে দিব ওকে।" তো উনার হাসব্যান্ডের হোটেল ছিল একটা খাওয়ার। তারপরে আমি ওর ওখানে যাই, থাকি। আমারে গার্মেন্টস এ ছোট দেখে নেয় না। তো যে বাড়িওয়ালি আপনাকে আশ্রয় দিল, উনি আসলে উনি আমাকে ওই উনারা খুঁজে দিচ্ছে। আপনি যেই বাসাটায় উনার ফুপুকে খুঁজতে যাচ্ছিলেন, সেখানে যাওয়ার পর তো ফুপুকে পেলেন না। জি না। তো তারপর আপনি কার কাছে গেলেন? এক রাতের জন্য ওই বাসায়, যে বাসায় ওর ফুপু থাকতো, ওই বাসায় আরকি বাসাওয়ালি আপনাকে থাকতে দেয়? জি, বাসায় কি বলে থাকতে দেয়? যে, "তুমি থাকো আজকে, কালকে তোমারে আমি ওর গার্মেন্টস চিনি, তোমাকে চিনাই দিব।" আচ্ছা, ঠিক আছে। মহিলা তার মানে আপনার যেই ফুপুর কাছে আপনি গেছেন, তাকে চিনতো সে? হ্যাঁ, সে চিনতো। ঠিক আছে। তো আপনি ওই বাসায় থাকলেন। তারপরে কি হলো? রাতটুকু গেল। সকালবেলা উনার হাসব্যান্ড ওই যে হোটেল খোলার সময় আমাকে নিয়ে উনার ওই বাসায় দিয়ে আসে। দিয়ে আসার পরে ও বলে যে, "তুমি আসছো এইটুকু মেয়ে, তোমাকে তো গার্মেন্টস এ নিবে না। আচ্ছা। তোমাকে কি করব আমি?" পরে ও আমারে গার্মেন্টস এ অনেকভাবে রিকোয়েস্ট করে। আমিও গার্মেন্টস এ বলি যে, "স্যার, আমার তো মা-বাপ কেউ নাই। আমার ছোট, ছোট বোন আছে। আমার যদি একটা চাকরি দিতেন, আমার খুব উপকার হতো।" পরে ওর অ্যাকাউন্টেন্ট স্যার, সে আরকি বলছে যে, আমারে যদি খুশি করে তাহলে আমি মেয়েটাকে চাকরি দিব। তো তখন আমার তো মনে করেন কিছুই নাই। আমি ১ মাস এভাবেই ঘুরলাম, ফিরলাম। পরে আমি ওই প্রস্তাবে রাজি হয়ে যাই। কারণ আমার তো আর কিছু করার নাই। ওই মহিলা আপনাকে প্রস্তাব দেয়? হ্যাঁ, মহিলা আমাকে কইছে কি যে, তুই যদি একটু স্যারকে খুশি করিস তাহলে তোর এখানে চাকরি হয়ে যাবে।" গার্মেন্টস এর স্যারকে? মানে যিনি যে আপনার বস হবে? অ্যাকাউন্টেন্ট স্যার। তখন বয়স কত? তখন আপনি সাবালিকা। আচ্ছা, কিছু বিষয়ের নোট আছে এখানে, প্রয়োজন আছে। আমি সে কারণে জিজ্ঞেস করছি। তখন ফুপুই বলে যে আপনার এই স্যারকে খুশি করাতে হবে। জি, গার্মেন্টস এর এই স্যারকে? হ্যাঁ, গার্মেন্টস এর স্যার। আচ্ছা, তো আপনি রাজি হয়ে গেলেন। এখন আমি তো ১ মাস ঘুরছি, কোনো পাই নাই। তখন তো মনে করেন এই দারিদ্রতা সবারই কম বেশি। এখন আমার তো ওই ফুপু যে আমার একটা, তখন তো মনে হয় ৫,০০০ না ৪,০০০ সোনার ভরি ছিল। চেনটাও ওই ফুপু খাইয়া ফেলাইলো। যে, "তোমার থাকা খাওয়া, বাসা ভাড়া এগুলি কোত্থেকে দিবা? তোমার চেনটা দাও।" এরপরে কানের জিনিস এগুলিও নিয়ে নেয়। ওই ফুপুটা সব নিয়ে নিল। যেহেতু তুমি কিছু ইনকাম করো না, সুতরাং এগুলো সব দিয়ে দাও। আর এগুলো আপনি কোথায় পেয়েছিলেন? এগুলো আপনি আগের বাসার ওই যে কাজ করে ফেলে? বড় মা আমাকে দিছিল পরার জন্য। আমার অনেক শখ ছিল ছোটবেলায় একটা লকেট সহ চেন পরবো। আচ্ছা। আর কানের গুলি উনি নিজে থেকে বানাই দিছিল। আমি সবসময় আবদার করতাম। আমি ফুপুকে আপা ডাকতাম। উনি ফুপু ডাকতে না করছে আমাকে। তো আমি ১-২ মাস চাকরি করি। এখন এর মধ্যে মনে করেন মেকানিক্স প্রপোজ করে।
এর মধ্যে ওর সাথে যাদের রিলেশন সবাই প্রপোজ। ওই অ্যাকাউন্টেন্টের সাথে যাদের রিলেশন তারা সবাই প্রপোজ করে। অ্যাকাউন্টেন্ট স্যার তো গেছে, যাওয়ার পরে তো মনে করেন সাবালক হইলেও বুঝি না যে এগুলির কোনো ব্যবস্থা আছে। দাঁড়ান একটু, আমি বিষয়গুলো কনফিউজ হয়ে যাচ্ছি কিছুটা। একটা যেটা হচ্ছে যে অ্যাকাউন্টস যে স্যারের কথা বলেছিল আপনার ফুপু, সেই স্যারের সঙ্গে আপনার এই ধরনের একটা অবৈধ সম্পর্কে যেতে হয়, হ্যাঁ তাই তো? জি এবং এটাই আপনার জীবনের প্রথম এই ধরনের সম্পর্ক। হ্যাঁ এবং এই সম্পর্কে যাওয়ার পর আপনি কাজ শুরু করলেন, ওখানে কাজ আপনি পেলেন। হ্যাঁ কাজ পেলাম। তখন আপনার বয়স কত আনুমানিক? তখন আমার বয়স হতো 13 বছর 13 থেকে 14 বছর। 14 এরকম। দেখুন, ওকে বাধ্য হয়ে এই কাজগুলো করতে হচ্ছে। কেউ ওকে ব্যাড কোনো কমেন্টস করবেন না, বোঝার চেষ্টা করবেন একটা মেয়ে কতটা নিরুপায় হলে ঢাকা শহরে এসছে, সারা জীবন কাজ করে যতটুকু সম্বল নিয়ে এসছে সেটা হচ্ছে তার কিছু গহনা, খুব অল্প কিছু গহনা। এবং যে ফুপুর কাছে এসছে, বান্ধবীর ফুপু, সেই ফুপু এগুলো রেখে দিয়েছে কারণ তার বাসায় সে থাকবে, খাবে, খরচ দেবে কোত্থেকে। এবং সেই ফুপু প্রপোজ করেছে, তুমি যদি এই অল্প বয়সে গার্মেন্টসে কাজ নিতে চাও তাহলে এরকম একটা লোকের সঙ্গে তোমার সম্পর্ক করতে হবে। ওই লোকটা সেই ফায়দাটা লুটেছে, এই মেয়েটা বাধ্য হয়েছে। আপনি 1-2 মাস কাজ করার পরে সবাই আপনাকে অফার দিচ্ছে। কারা কারা অফার দিচ্ছিল? যেমন ভালো ভালো পোস্টের লোকেরা, যেমন বড় বড় স্যারেরা, যে তুমি তো ওরা কি মোটামুটি বুঝতে পেরেছিল যে আপনি এই কাজটা করে এখানে জয়েন করেছেন? ওরা বুঝতে পারছে কিনা আমি জানি না, তবে ও যে লাইনে ছিল তো এটা ওরা কম বেশি সবাই জানে, সেটা আমি জানতাম না। কে লাইনে যুক্ত ছিল? যে আমি যে ফুপু হয় আর কি, সেও এই লাইনে মোটামুটি ছিল। হ্যাঁ সেই লাইনে ছিল। সে অফিসেও ভালো ভালো মানুষের সাথে ওঠা বসা ছিল, এবং বাহিরেও তার বিভিন্ন রিলেটিভ বলে নিয়ে আসতো, নিয়ে এসে থাকতো। আচ্ছা ঠিক আছে, বলেন তারপর। তো আমার তো এখন বাঁচতেই হবে, আর নাইলে চলে আসতে হবে, ফিরত আসতে হবে। তখন তো এখানে আসলে বলবে, কিরে তুই তো একবার গেছিস আবার আসলি। তখন তো আসলে ফেরার কোনো পথ নেই, কারণ ওই বাসায় গেলেও ঘরের মধ্যে অত্যাচার হবে, আর বাইরে যেখানে এসে পড়েছে সেখানেও অত্যাচার। চিন্তা করছি যে আমার তো ওখানে সবাই খালি বড় বাবা ছাড়া সবাই আমার সাথে ফিজিক্যাল রিলেশনটা করতেছে। জি। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেলেন এবং মূলত এখানে জীবনের গল্প থেকে তুলে ধরা হয়, মানে মানুষের জীবনে ঘটে যাওয়া যেসব বিষয়বস্তু আছে সেগুলোকে ইঙ্গিত করায় এবং সেগুলোকে মূলত দেখানো হয়। তাই আপনারা জানেন আজকে কিবরিয়া ভাইয়ের স্টুডিওতে মূলত সেই বিষয়টি নিয়ে এখানে সংলাপ করা হয়। আপনারা জানেন জীবনের বর্বরতা সম্বন্ধে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটি। আল্লাহ হাফেজ।